ঈদ যাত্রায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের যাত্রীদের ভিড়, সময় মতো যাত্রা করতে পেরে যাত্রীদের সন্তোষ, মহাসড়কে বাড়ছে চাপ। জমে উঠছে কোরবানির পশুর হাট, দাম বেশি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ। গোখাদ্যের কারণে পশুর দাম চড়া বলছেন ব্যাপারীরা। কিন্ডারগার্টেন শিক্ষক থেকে হাজার কোটি টাকার মালিক কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সুমন, দলীয় প্রভাবে হয়েছেন কলেজ অধ্যক্ষ। বর্তমান সরকার চোর, দুর্নীতিবাজদের সরকার মন্তব্য ফারুকের। আন্দোলনে ব্যর্থ বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে বললেন নানক। এবং বিশ্বকাপে সুপার 8-এর স্বপ্ন বাংলাদেশের, সামনে নেদারল্যান্ডস, শরীফুল ফেরায় একাদশ নিয়ে মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিঢালি উপশাখার সিন্দুক কেটে 29 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, কিভাবে চুরির ঘটনা ঘটলো এবং সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গিয়েছে কিনা, ব্যাংক কর্তৃপক্ষ কি বলছেন? অরিন, ঈদের আগে আজকে কিন্তু যখন অফিসের শেষ দিন, আজকে কিন্তু হঠাৎ করে আবারও বগুড়া শহরের একদম সদর উপজেলা পরিষদের ঠিক অপোজিটে মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় ভোল্ট কেটে 29 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু গতকাল রাতে এই উপশাখার ওপরে সিঁড়িঘর দিয়ে ঢুকে ভোল্টের যা টাকা ছিল তা কিন্তু পুরোটাই লুটের ঘটনা ঘটেছে, যে ঘটনায় কিন্তু এখন সারা বগুড়ায় আলোড়ন পড়ে গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি অরিন, এই শাখাতেও এর আগে যেরকম আমরা এনআরবিসি ব্যাংকে যখন ডাকাতি হলো, সেই ব্যাংকে যেটি আমরা দেখেছি যে রাত্রের কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, ঠিক এই উপশাখাতেও একই অবস্থা আমরা দেখেছি। এখানে কিন্তু রাত্রের কোনো নিরাপত্তা কর্মী কিন্তু ছিল না। এই শাখায় শুধুমাত্র 2 জন ব্যাংক কর্মী ছিল, একজন ম্যানেজার এবং তার একজন কর্মী, এবং দিনের বেলা কিন্তু একজন নিরাপত্তা কর্মী ছিল। তবে রাত্রে বেলা কিন্তু কেউ এই ব্যাংকের সুরক্ষায় নিয়োজিত ছিল না। আজকে যেহেতু শেষ ব্যাংকিং ছিল, যারা লুট করেছে তারা কিন্তু এই সুযোগটা নিয়েছে। শেষ দিনের এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের যে টাকা, সেই টাকাগুলো কিন্তু লুট করেছে। ইতিমধ্যে কিন্তু এই জায়গায় জেলা পুলিশের সদস্যরা এসেছেন, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এসেছেন। তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন এবং উদ্ঘাটন করার চেষ্টা করছেন যে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটলো। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এবং শরাফত ইসলামের সাথে, তাদের কাছ থেকে একটু জানবো যে কিভাবে ঘটলো এই ঘটনা। আমাদের একটু সময় লাগবে যে তাদের কোন দিক দিয়ে এসেছেন, তবে এটা হচ্ছে অপথেই এসেছেন, তালাটা ভেঙে এসেছেন, ভেঙে এসেছে যারা ছিল এখানে জড়িত। আমরা এবং এটা একটা চুরি ঘটনা ঘটেছে, ডাকাতি বা লুণ্ঠন নয়। আমাদের যে প্রাথমিকভাবে যে আমরা যে প্যারামিটার গুলো দেখলাম সেই হিসেবে চুরি ঘটনা ঘটেছে। জনাব স্নিগ্ধ, যদি আমাদের দেশসেবী দর্শকদের একটু জানাতেন যে এটা কালকে কখন ঘটেছে বা কি কারণে এটা ঘটতে পারে বলে আপনি ধারণা করছেন? আপনি জেনে রাখবেন যে বগুড়া সদরের যে আইএফআইসি ব্যাংকের উপশাখা রয়েছে মাটিডালিতে, এই ব্যাংকে উপশাখা যেহেতু ছোট একটি শাখা, এখানে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে। এবং আমরা যেটা এই পর্যন্ত যেটা আমরা আমাদের অ্যানালিসিস সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা রাত 2টার পরবর্তী একটি ঘটনা ঘটেছে আমরা ধারণা করছি। আমাদের আরো সময় লাগবে, আমরা প্রযুক্তিগত বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি এবং আমরা অন্যান্য ক্ষেত্রে আমাদের যে ম্যানুয়াল বিষয়গুলো আছে সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। সদর থানা, আমাদের ডিবি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এবং আমরা জানলাম যে এই আইএফআইসি ব্যাংকের রাতে কোনো গার্ড থাকে না, কোনো ওয়াচম্যান থাকে না, যিনি ওয়াচম্যান থাকে তিনি দিনেই থাকেন। এবং আমরা এই ব্যাংকের শাখারা কিভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে, কারা কারা জড়িত ছিল এটা শনাক্ত করার চেষ্টা করব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা যায় এবং টাকা উদ্ধার করা যায়। জনাব স্নিগ্ধ, এই উপশাখার ঘটনাটা কিছুটা কিন্তু আমাদের গত যে ব্যাংক এনআরবিসি সেই শাখায় যখন চুরি হলো বা ডাকাতির ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু একই রকম নিরাপত্তা কর্মী ছিল না। তারপরে আপনারা কিন্তু সকল ব্যাংক কর্মকর্তাদের ডেকেছিলেন, তাদেরকে সচেতন করেছেন, তারপরেও কিন্তু একই ভুলের কারণে এখানেও এই চুরি বা ডাকাতির ঘটনাটি ঘটলো। এখানে ব্যাংক কর্তৃপক্ষের কোনো গাফিলতি আপনারা দেখছেন কিনা? ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি বলবো কিনা, তবে আমাদের পুলিশ সুপার স্যার 2.5 মাস পূর্বে বগুড়া জেলার সকল ব্যাংকের ম্যানেজারকে ডেকে একটি সভা করেন। সেই সভায়
নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তার স্বার্থে যেটা করণীয় সেগুলো নির্দেশনা দিয়েছিলেন, 6 দফা নির্দেশনা দিয়েছিলেন, স্যার নিজেই কথাগুলো বলেছিলেন এবং এই নির্দেশনাগুলো মানা উচিত ছিল। তো বেশ কিছু ব্যাংক আসলে এগুলো আমাদের যে নির্দেশনাগুলো, প্রিভেন্টিভ মেজারগুলো তারা মানছেন না, শুনছেন না, এই ব্যর্থগুলো ঘটছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা তাদেরকে হয়তো বোঝাতে পারিনি। আমরা আবারও চেষ্টা করে থাকি বোঝানোর জন্য। তবে এখন ঈদের ছুটি রয়েছে, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে তারা যেন অবশ্যই সতর্ক থাকে এবং এখানে যে কর্মকর্তা থাকার কথা, যিনি রাতে চলে যাবেন, এরপর এটা ব্যাংকটা অরক্ষিত রেখে দেওয়া উচিত না। তারপর আমরা চেষ্টা করি প্যাট্রোলিং করার। এক্ষেত্রে যে চুরি ঘটনাটি ঘটছে এটা দুঃখজনক। আমরা বগুড়া জেলা পুলিশ এখন সর্বোচ্চ কাজ করব, চেষ্টা করব এই চুরি ঘটনাটি যেন রহস্য উদ্ঘাটন হয়, যারা চুরি করেছে তাদেরকে আমরা ধরতে পারি এবং জনগণকে উদ্ধার করতে পারি। জনাব সিদ্ধ, আপনাকে ধন্যবাদ। অরিন, আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঘটনার আগে কিন্তু বগুড়াতে আরো দুটি ব্যাংকে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সর্বপ্রথম কিন্তু বগুড়াতে কিন্তু আলোচনায় আসে বগুড়ার শাখারিয়া এলাকায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সেখানে যখন ডাকাতি হয় তা কিন্তু বেশ আলোড়ন ফেলে এই বগুড়ায়। তারপরে কিন্তু প্রতিটা ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সভা করেছে জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষেও তাদেরকে বারংবার তাগিদ দেওয়া হয়েছিল নিরাপত্তা বাড়ানোর জন্য, রাতে নিরাপত্তা কর্মী রাখার জন্য এবং প্রতিটা ব্যাংকে এবং উপশাখায় সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিঢালি উপশাখায় 29 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছে মানুষ। রেলের ঈদযাত্রার প্রথম দিনে শিডিউলে কিছুটা সমস্যা হলেও দ্বিতীয় দিনে তা কাটিয়ে উঠেছে। নৌপথে যাত্রীর চাপ তেমন না থাকলেও বাস টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। আগামী সোমবার সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ বেড়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। জটিলতা এড়াতে টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরাও। ঈদযাত্রায় আমাদের টিকিট পেতে কোনো ভোগান্তি হয় নাই। ঈদযাত্রা সুন্দর করে বাড়িতে যেতে পারছি। যখন টিকিট কাটতে চাই তখনই দেখি যে টিকিট পাওয়া যাচ্ছে না। আবার কিছুক্ষণ পরে যখন দেখি 5 থেকে 6 মিনিট পর হঠাৎ করে দেখি আবার টিকিট পাওয়া যাচ্ছে। তো এইভাবে অনেক কষ্ট করার পরে আমরা টিকিট পাইলাম। ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার। ঈদ স্পেশাল ট্রেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, ক্যাটেল স্পেশাল ট্রেন, সব স্পেশাল ট্রেনগুলো একসাথে যোগ হয়েছে। তো এটার সাথে আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটা ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে আমরা ঢাকা থেকে মুভ করছে। আজকে আমাদের ঢাকা থেকে দুটো ঈদ স্পেশাল ট্রেন যাচ্ছে। এক ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, আর একটা হচ্ছে আজকে রাতে যাবে, সেটা জয়দেবপুর থেকে পার্বতীপুর। আপনার জয়দেবপুর থেকে পার্বতীপুর ঈদ স্পেশাল 15। বৃহস্পতিবার সকালে ঈদযাত্রা পর্যবেক্ষণ করতে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বলেন, টিকিট কালোবাজারি বন্ধে নজরদারি চলছে। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ঘরে ফেরার টিকিট পেয়ে খুশি যাত্রীরা। ভিন্ন চিত্র রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকালে কিছুটা যাত্রী সমাগম থাকলেও ক্রমেই তা কমতে থাকে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার সড়কে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতি। যদিও লঞ্চ ফেরিঘাটে স্বস্তিতে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। যাত্রীদের অভিযোগ, বাসে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় উত্তরাঞ্চলের মানুষদের। এবারও তার ব্যতিক্রম নয়। মধ্যরাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সকালে তা আরও বাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানবাহনের ধীরগতি। এতে ভোগান্তি বাড়ে যাত্রীদের। এদিকে ঈদযাত্রার শুরুতেই গাজীপুর মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা যায় ঘরমুখদের ভিড়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার চালু হওয়ায় অনেকটাই কমেছে যানজট।
ঈদযাত্রায় এসেছে কিছুটা স্বস্তি। তবে যাত্রীদের অভিযোগ, বাসগুলোতে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেক জ্যাম, আমরা দাগার থেকে আসতেছি, অনেক জ্যাম। ছুটি হইলে তো ভাড়া দ্বিগুণ হয়ে যায়, 100 ভাড়া 400 নেই 500। যে জায়গায় ধরেন 40 টাকা ওই জায়গায় 60-70 টাকা নিতেছে, আবার 100 টাকা পর্যন্ত চাইতেছে। তারা একদম বলে দিচ্ছে যে এই টাকা হলেই যেতে পারবো, তা না হলে না। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। এসব রুটের বাসেও পকেট কাটছে যাত্রীদের। সেই সঙ্গে শিডিউল অনুযায়ী ছাড়ছে না কোনো বাস। মৌচাক এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ চলায় যানবাহনেও দেখা গেছে ধীরগতি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। 10টা 15-তে টিকিট কাটা হয়েছে চাটখিল রামগঞ্জে। এখন এই গাড়ি আমরা 12টার পরে 12:15 পাবো কিনা সন্দেহ। আজকে থেকে বাড়াইছে, এটা ওদের ঈদ বোনাস হিসেবে ওরা নিচ্ছে। প্রত্যেক গুরুত্বপূর্ণ মোড়ে আমরা আমাদের ডেপ্লয়মেন্ট দিয়েছি। পাশাপাশি আমাদের হুন্ডা মোবাইল, আমাদের হচ্ছে যে মোবাইল পার্টিগুলো আছে তারা কাজ করছে। আমরা যে আমাদের হাইওয়ে আছে তাদের সাথেও আমরা সমন্বয় করে কাজ করছি। যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনও স্বস্তি রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে। শিল্প কারখানাগুলো ছুটি হলে চাপ আরও বাড়বে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এবারের ঈদযাত্রায়ও ভোগান্তির সংখ্যা দেখছে ট্রাফিক পুলিশ। এখানে 4 লেনের রাস্তা, 5 লেনের রাস্তা, সেটা এখন 2 লেন হয়েছে, এবং যেটা আমাদের মেইন রাস্তা ছিল সেখানে আপনার পিলারগুলো হচ্ছে, যার ধরুন হচ্ছে কি আমরা যে সাইডের জায়গাটাগুলো ছিল সেইখানে রাস্তাটা তৈরি হয়েছে এবং উঁচু নিচু। আমরা খুব প্রত্যেকটা ঈদে আমরা এর জন্য মারাত্মকভাবে সাফার করি। এই এলিভেটেড এক্সপ্রেসের জন্য আমাদের অবশ্যই মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে নেই ভোগান্তি। নির্বিঘ্নে পদ্মা পারাপার হতে পেরে স্বস্তি যাত্রীদের কণ্ঠে। পদ্মা সেতু হয়ে যাত্রী চাপ কমায় এই নৌ রুটে ভোগান্তি কমেছে বলছেন পাটুরিয়া দৌলতদিয়া রুটের যাত্রীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা খবর জানাতে মানিকগঞ্জ ও রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম ও শফিকুল ইসলাম শামীম। প্রথমে চলে যাচ্ছি মানিকগঞ্জে। আলিম, ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুট হয়েই কিন্তু যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার মানুষ এবং যানবাহন যে পারাপার হয়ে থাকে। তো এই ঘাট এলাকায় আমি সকাল থেকে অবস্থান করছি। তো সকাল থেকে কিছু ঈদে ঘরমুখী মানুষের চাপ কিছুটা বাড়তে থাকে এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। তো এখন অনেকটাই চাপ পড়েছে এই ঘাট এলাকায়। তবে ভোগান্তি ছাড়াই কিন্তু তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। তো ঘাট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এই আজ বিকেল থেকে চাপের পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু তা বাড়লেও তা কোনো রকম ভোগান্তি হবে না বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে 20টি ফেরি এবং 30টি লঞ্চ তারা তাদের প্রস্তুত রয়েছে, যাত্রী এবং যানবাহন আসা মাত্রই তারা পার করতে পারবেন বলে তারা জানিয়েছেন। তো এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য, সাদা পোশাক, ডিবি সদস্যরা তারা ঘাট এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করছেন, যাতে কোনো রকম ঈদে ঘরমুখী যাত্রীদের হয়রানি এবং কোনো ভোগান্তি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ঘাট এলাকায় এবং ঢাকা আরিচা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোনো রকম চাঁদাবাজি এবং কোনো রকম কোনো যাত্রী যদি অসুস্থ হয় সেক্ষেত্রে মেডিকেল টিম এবং ছিনতাইকারী মলম পার্টি খবরে না পড়ে সেই জন্য তারা তৎপর রয়েছেন। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে উপমহাব্যবস্থাপক খালিদ নওয়াজ আছেন তার সাথে। তিনি যেটি বলেছেন যে
এই ঘাট এলাকায় তারা সর্বদা প্রস্তুত রয়েছেন যে যাত্রী এবং যানবাহন পরিমাণ যাই হোক তারা তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 2 বছর আগে 22 সালে পদ্মা সেতু হওয়ার আগে যে ভোগান্তি এই পাটুরিয়া ঘাটে তাদেরকে পোহাতে হতো, কিন্তু এখন সে ভোগান্তি কিন্তু নেই। তো আগে 2-3 দিন এবং ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতে হতো সেই অপেক্ষা এখন করতে হচ্ছে না। ঘাটে আসা মাত্রই তারা ভোগান্তি ছাড়াই কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তো আমরা আরেকটি যেটি লক্ষ্য করেছি যে এই ঘাট এলাকায় এই পাটুরিয়া ফেরিঘাটের 3টি ঘাট সচল রয়েছে। এর মধ্যে একটি ঘাট 5 নম্বর ফেরিঘাটে একটি ট্রাক পড়ে যায় এবং যে একটি ক্রেন দিয়ে উঠানোর চেষ্টা করে সেই ক্রেনটিও পড়ে যাওয়ার কারণে দুপুর পর্যন্ত ফেরিঘাটটি বন্ধ ছিল, যে কারণে যানজট একটু যানবাহনের চাপ বেশি পড়ে এবং সামান্যতম বিলম্বের কারণে একটু ভোগান্তি হয়েছিল। কিন্তু এখন আর তেমন ভোগান্তি নেই এবং যাত্রী এবং যানবাহন স্বাচ্ছন্দ্যে পার হতে পারছেন। তো আমরা ঈদ যাত্রার খবর জানতে এখন চলে যাব দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করছেন আমাদের রাজবাড়ির সহকর্মী শফিকুল ইসলাম শামীম, তার কাছে। শামীম। ধন্যবাদ আব্দুল আলিম। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মানিকগঞ্জ জেলা থেকে ঈদের ঘরমুখী যাত্রীদের চিত্রটি, আমি রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে রয়েছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে যে লঞ্চ ঘাটের চিত্রটি রয়েছে এটা আমি বলবো যে যাত্রী শূন্য কোঠায় রয়েছে। তো বিআরডব্লিউটিসি এবং লঞ্চ ঘাটে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে যাত্রী আসছে সকাল থেকেই। তো তারা বলছেন যে 30 মিনিট পর পর একটি করে লঞ্চ ছেড়ে আসে, সেই লঞ্চে তাদের বিআরডব্লিউটি এর নির্ধারিত যে যাত্রী রয়েছে সেই যাত্রীটি নিয়েই কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে উদ্দেশ্যে ছেড়ে আসছে পাটুরিয়া ঘাট থেকে। সেই লঞ্চগুলো আসছে 30 মিনিট পর পর ছেড়ে আসছে। তারা বলছেন যে এখনো যে যাত্রীটা আসছে সে যাত্রী এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের যে লঞ্চগুলি রয়েছে সেই লঞ্চগুলি দিয়ে কিন্তু তাদের যাত্রী পারাপার করা কোনো ঝামেলা হচ্ছে না বা তারা সহজেই গন্তব্য স্থানে চলে আসছে। তারা জানাচ্ছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট এবং কাজিরাট এবং আরিচের যে নৌ রুটটি রয়েছে এই নৌ রুটে মোট 34টি লঞ্চ রয়েছে। সেই লঞ্চটি কিন্তু ট্রেন অনুসারে বা পর্যায়ক্রমে কিন্তু এই 2 রুটে চলাচল করে। তো আরেকটি বিষয় যদি আমি বলি, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের যে ফেরিগুলি রয়েছে সেই ফেরিগুলিতে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার ঘরমুখী মানুষ কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। পাশাপাশি যে যাত্রীগুলি আসছে সেই যাত্রীর চেয়ে অধিক যানবাহন কিন্তু দৌলতদিয়া ঘাটে রয়েছে। আর যে সকল যানবাহন রয়েছে তারা জানিয়েছেন যে যাত্রীরা এসে তারা সহজে এখান থেকে দৌলতদিয়া ঘাট থেকে তারা গন্তব্যস্থানে যেতে পারছেন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, তারা জানিয়েছেন যে হয়তো আরো একদিন বা আগামী কাল থেকে কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপ হতে পারে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি বলি যে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ যে সকল যাত্রী আসছে তাদের জন্য পল্টনে কিন্তু তারা সুপ্রিয় পানির ব্যবস্থা এবং নিরাপদ আশ্রয়ের যে ব্যবস্থা, মায়েদের কিন্তু সন্তানদের দুধ খাবারের ব্যবস্থাটাও তারা করেছে। পাশাপাশি পল্টনে বা প্রত্যেকটি নৌযানে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করেছে, সে জিনিসটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি এই পল্টনে কিন্তু আমরা আরেকটি জিনিস খেয়াল করেছি, উদ্ধারকারী দল নৌ টহলও কিন্তু রয়েছে। তো আমরা সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট রয়েছে সেটা তারা ঈদ উপলক্ষে তারা উদ্ধারকারী জাহাজ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সদস্য শুরু করে আনসারদের শুরু করে সবকিছু মিলেই কিন্তু তারা 100% তারা নিরাপদ ব্যবস্থা রেখেছেন। তবে তারা জানিয়েছেন যে ঈদের হয়তো যাত্রীরা আরো একদিন লাগবে বা শুক্রবারের দুপুরের পর থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ হতে পারে বলে জানিয়েছেন। তবে যা চাপ হলেও তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নৌযান ফেরি বা লঞ্চ রয়েছে, যে সকল যাত্রী আসবে তারা সহজে যে গন্তব্যস্থানে যেতে পারবেন। এই তো ছিল রাজবাড়ী জেলার নৌ রুটের দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে এবার কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, রেল স্টেশনে এখন যাত্রীর চাপ কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনি পেয়েছেন কিনা?
দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু ঘরে ফিরছে মানুষ। আমরা এখানে সকাল থেকে যে চিত্র দেখেছি, তবে একদম স্টেশনের পরিবেশ খুবই স্বাভাবিক ছিল। যাত্রী সমাগম বা যাত্রীর চাপ যদি বলি একদমই ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের সমাগম কিন্তু এখানে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সরকারি যারা চাকরিজীবী রয়েছে তাদের আজকে লাস্ট কর্মদিবস। সেই কর্মদিবস শেষে কিন্তু অনেকে আসলে ঈদ যাত্রার জন্য রেল স্টেশনের দিকে আসা শুরু করেছেন। এখন পর্যন্ত আমরা শিডিউল বিপর্যয়ের কোনো খবর জানি না। আমরা সকাল থেকে ছিলাম, সবগুলো ট্রেনই বলা যায় নির্ধারিত সময়ে আসলে স্টেশন ত্যাগ করতে সক্ষম হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে 5-10 মিনিট হয়তো কোনো ট্রেন দেরি করেছে। সে বিষয়ে আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত সবগুলো ট্রেন ছেড়ে দিতে পেরেছে। একটু যদি 2 মিনিট 5 মিনিট দেরি হয়ে যায় সেটি আসলে রেলওয়ে শিডিউল বিপর্যয়ের কোনো অংশ নয় বলে মন্তব্য করেছেন। যাত্রীদের সঙ্গেও আমরা কথা বলেছি সকাল থেকে। যাত্রীরাও আসলে বেশ সন্তোষ প্রকাশ করেছেন, তারা নির্বিঘ্নে রেলওয়ে যাত্রা করতে পারছেন, ঈদ যাত্রা করতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু সকালে র্যাবের মহাপরিচালক এসেছিলেন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে, এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এসে কিন্তু রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে রেলওয়ের টিকিট কালোবাজারি থেকে শুরু করে যে কোনো নিরাপত্তায় কিন্তু বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে, এবং এখন পর্যন্ত যারা রেলওয়ে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং এর পাশাপাশি যাত্রীদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। তিনি যেটি বলছেন যে যারা যাত্রী রয়েছেন তারা অপরিচিত কারো দেওয়া যেন কোনো কিছু না খায়, এবং যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে যেন জরুরি সেবা 999 অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যেন তারা খবর দেয়, সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে। এবং রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কিন্তু বাড়তি রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর হলো ট্রেনের এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না, যাত্রীদের মাঝেও কোনো আক্ষেপ নেই, যাত্রীরা আসলে সন্তোষ প্রকাশ করছেন এবং নির্বিঘ্নে তারা আসলে ঈদ যাত্রা করতে পারছেন। ওরিন। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ নাজিম। আজিম, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং বেচাকেনা এখন কেমন? অরিন, আসলে এই মুহূর্তে আমি গাবতলীর যে গরুর হাটটিতে রয়েছে এখানে কিন্তু সকাল থেকে আমি ছিলাম। সকাল থেকে দেখেছি যে ক্রেতাদের সংখ্যা কিন্তু খুবই কম ছিল, এবং দুপুর গড়ানোর পর কিন্তু আমরা দেখছি যে কিছুটা ক্রেতা সংখ্যা বাড়ছে হাটে। এবং এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি এখানে কিন্তু গাবতলী গরুর হাটের বেশ বড় যে গরুগুলো সেই গরুগুলো এখানে রাখা হয়েছে। এই যে গরুগুলো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু দেশের নানা প্রান্ত থেকে যে অ্যাগ্রো ফার্মগুলোতে বছরের পর বছর ধরে লালন পালন করা হয়েছে সেগুলো কিন্তু এখন কোরবানির উদ্দেশ্য করে কিন্তু আসলে বিক্রির জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যে এই যে স্থানটি রয়েছে এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু দাম হাঁকানো হচ্ছে 20 থেকে 25 লাখ টাকা। এবং মার্কেটের যে অবস্থা সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু ছোট গরুর যে চাহিদা সেটি কিন্তু খুব একটা বেশি, এবং বড় গরুর প্রতি যে আকর্ষণ সেটি শুধুমাত্র দেখার ক্ষেত্রেই আমরা দেখছি যে এখানে দাম যাচাই বাছাই হচ্ছে। শুধু ক্রেতা সংখ্যা সব থেকে বেশি হচ্ছে ছোট যে মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোর প্রতি। এবং এখানে যে বিক্রেতারা এসেছেন বা পাইকার বা ব্যাপারীরা যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনও আশায় রয়েছেন, কারণ তারা একটি কথাই বলছেন যে শুরুর দিকে আসলে বাজারে যারা আসেন তারা কিন্তু দাম যাচাই করেন এবং শেষ দিকে আসলে কিনে থাকেন। সেক্ষেত্রে ঈদের আগ মুহূর্তের যে দিনগুলো সেই দিনগুলোকে কিন্তু তারা নির্ধারণ করে বসে আছেন যে সেই মুহূর্তে কিন্তু
কিন্তু তাদের এই গরুগুলো বিক্রি হবে। এবং তারা একটি কথা বলছেন যে ক্রেতারা একটি কথা বলছেন যে শেষ মুহূর্তে এসে গরুর দাম কমিয়ে দেয় ব্যাপারীরা, তবে বিক্রেতারা বলছেন যে আসলে এবছর দাম কমানোর কোনো সুযোগ নেই, যে দাম তারা হাঁকাচ্ছেন সেই দামই তারা ঠিক রাখবেন, কারণ বছরব্যাপী যে লালন পালনের যে ব্যয় সেই ব্যয়ে আসলে যে খরচ সেটি আসলে উঠবে না তাদের যদি কমে বিক্রি করেন। আমরা এখানে যে ব্যাপারীরা রয়েছেন তাদের দু একজনের সাথে যদি একটু কথা বলি, কয়টি গরু এখানে নিয়ে এসেছেন, কোথা থেকে এবং বিক্রি হয়েছে কিনা, দাম কেমন বলছে? এখনো বেচা কেনা ঠিক রকম হয়নি। গরু হয়েছে 23টা, মেহেরপুর জেলা, গাংনী থানা। বেচা কেনা সেরকম হয়নি। দাম কেমন বলছে? আপনারা কত করে চাচ্ছেন এবং যারা ক্রেতা তারা কেমন বলছে? ওই আসছে দাম বলছে, জিজ্ঞেস করছে যে দাম সেরকম করছে না, চলে যাচ্ছে, দামের সাথে কোনো করছে না। মনে করেন যে গরুটা 12-13 লাখ টাকা দাম বলা হয়, সে 4 লাখ এরকম দাম বলে। অরিন যেমনটা শুনছিলেন যে আসলে দাম যেভাবে তারা চাইছেন আসলে সেই দামে ক্রেতা পাচ্ছেন না, যার ফলে কিন্তু গরুগুলো নিয়ে তারা এখনো অপেক্ষায় আছেন যে ক্রেতা আসবেন। এর বাইরে কিন্তু মহিষ, দুম্বা সহ উটও এসেছে এই গাবতলীর হাটে, যেগুলোও কিন্তু আসলে 40 লাখ এবং দুম্বা যেগুলো আনা হয়েছে সেগুলো 2 থেকে 4 লাখ টাকা করে হাঁকানো হচ্ছে এবং তারা বলছেন যে ঈদের আগ মুহূর্তে আসলে এই দুম্বাগুলো বিক্রি হয়ে যাবে। তো অরিন, এই ছিল আমার কাছে গাবতলীর হাট থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঘনিয়ে আসছে ঈদুল আজহা, তাই পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে হাট, বেড়েছে পশুর সরবরাহ। দাম নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও ক্রেতাদের অভিযোগ গরুর দাম হাঁকা হচ্ছে বেশি। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম কোরবানির পশুর হাট, চলছে দর কষাকষি। দেখে শুনে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পশু। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন, তাই শেষ মুহূর্তে বাজার ধরতে ট্রাক পিকআপে বাজারে একের পর এক আসছে গরু। গরুর পাশাপাশি উঠেছে ছাগলও। পশু কিনতে বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। বরগুনায় নদীর তীরে বিশাল খোলা মাঠে উঠেছে অসংখ্য গরু। জেলায় এবারও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে কিছুটা বিপাকে বিক্রেতারা, তবে গরুর বাজার চড়া বলছেন ক্রেতারা। সুন্দর গরু, ভালোই গরু, কিন্তু গৃহস্থ ছাড়তেছে না। সামনে যে দিনই যায় একটু দাম একটু আরো বেশি বৃদ্ধি হয় মনে হয়। 1,20,000-30,000 টাকা একটা গরুর পিছে খরচা হয়েছে। গরু বলতেছে 80,000, 90,000। হ্যাঁ, আমরা তো পুরো এখন ডাউনে আছি। ময়মনসিংহের হাটগুলোতে দাম নিয়ে সাধারণ ক্রেতা বিক্রেতা আর পাইকারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরু তুলনায় এবার মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা বেশি। 1 থেকে 1.5 লাখ টাকার গরু টার্গেট করছেন সাধারণ ক্রেতারা, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। আমার কেনা আছে 1,20,000, এগুলো দাম করে মেরা 60-70। ওই তুলনা হিসাবে যা আশা করছি ওই দাম হইতাছে না। যারা গরু বিক্রেতা তারা দাম বেশি যাচ্ছে। সামনে শুক্রবারের এখানে বড় বাজার, ওই বাজারে হাটে জাল টাকা শনাক্তে বুথ বসানো সহ ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানায় হাট কর্তৃপক্ষ। পর্যাপ্ত ব্যবস্থা রাখছি, ভলান্টিয়ার আছে আমাদের, বাসে সারি বেঁধে ব্যবস্থা দিচ্ছি, তারপরে লাইটিং ব্যবস্থা আছে, মাইকিং ব্যবস্থা আছে। তীব্র গরম উপেক্ষা করে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মতো পার্থক্য থাকলেও বড় বাড়ি, চাপারহাট, বড় খাতা সহ বড় বড় পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এসব হাট চলে গভীর রাত পর্যন্ত। 1 বছর থেকে গরু পালিয়ে আজকে আমাদের লস, ফিড ভুসির দাম অনেক বাড়ি গেছে। এত ব্যাপক হারে হাট, তারপরও জায়গার সংকট। সর্বোচ্চ 1,20,000-30,000 ভিতরে এই ধরনের গরুগুলো বেচাকিনি হতেছে। 3 ঘন্টা থেকে ঘুরতেছি, গতবারের তুলনায় এবার অনেক দাম। জেলার হাটগুলোতে অসুস্থ পশু শনাক্ত, সেবা দেওয়া সহ নানা পরামর্শ দেওয়ার কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। হাটগুলোতে পশুর পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের গর্ভ পরীক্ষা সহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে, যাতে অসুস্থ কোনো পশু এই হাটগুলোতে বিক্রি না হয় সেগুলো আমরা দেখভাল করছি। জেলার চাহিদা মিটিয়ে এসব হাট থেকে অতিরিক্ত পশু চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি।
সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে পরে মাথায় হাত পড়বে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রী জানান, দেশে কোরবানির পশুর চাহিদা আছে 1,07,00,000, সেখানে সরবরাহ 1,30,00,000, তাই সরবরাহের ঘাটতি হওয়ার সুযোগ নেই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাছ চাষে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে অভিযান চালানো হবে। সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে, সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে সতর্ক করেছে চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুরে বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের অধীনে বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে এ সতর্কতামূলক মাইকিং করা হয়। এতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি বেসামরিক মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে পারে, তাই স্থানীয়দের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় না যেতে অনুরোধ করা হয়। তবে এই মাইকিংকে রুটিন ওয়ার্ক বলছে বিজিবি। আমাদের তো রেগুলার রুটিন ওয়ার্ক, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাসে 2 থেকে 3 বার করি। এখন আপনারা হঠাৎ করে শুধু একদিনের জিনিসটা কেন নিয়ে টানাটানি করছেন আমি তো বুঝতে পারছি না, কারণ এটা তো আমাদের রুটিন ওয়ার্ক। জনসচেতনতামূলক কর্মকাণ্ড, জনগণকে একত্রিত করে তাদের সামনে সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় কি করতে হবে কি করতে হবে না এই জিনিসগুলা বলা হয়।